আমার দীর্ঘ প্রায় এক যুগের কর্মস্থল সায়েন্স ল্যাব থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে জানেন? কারণ আমি চেয়েছিলাম সমাজে, রাষ্ট্রে কিছু ভূমিকা পালন করব। এজন্য যে বিগত ত্রয়োদশ নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি, ঠিক হুবহু আমার অব্যাহতিপত্রে এটাই লেখা হয়েছে, আপনি ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে আপনার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিশ্চিত হয়েছে, অতএব আপনাকে আমাদের প্রতিষ্ঠানের জন্য এখন উপযুক্ত মনে করা হচ্ছে না। আপনি একবার ভাবেন তো যে এটা একটা অপরাধ। আপনি আমি এমপি ইলেকশন করতে গিয়েছি, আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাহলে আপনার এলাকার যিনি ইমাম তিনি যদি মেম্বার হতে যান, আপনি কি সেই ইমামকে রাখবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে কথা বলবো বাংলাদেশে কওমি দেওবন্দি ধারার আলেমদের রাজনৈতিক ভূমিকা নিয়ে। আমাদের অনেকের মনে যে প্রশ্ন ঘুরপাক খায় সে প্রশ্ন নিয়ে অনেকেই ভাবেন যে দেশে এত আলেম, এত মসজিদ, এত মাদ্রাসা, এত পীর মাশায়েখ, এরপরও কেন রাজনীতিতে তাদের উল্লেখযোগ্য কোনো ভূমিকা দেখা যায় না? দেখুন, এই প্রশ্নটা আমার মনেও বিভিন্ন সময় ঘুরপাক খেত এবং আমি মনে করি আমার মতো অনেকের মনে ঘুরপাক খায়। এই ঘুরপাক খাওয়াতেই সীমাবদ্ধ থাকে না, বরং একটা পর্যায়ে এই প্রশ্নটা দায় এবং দোষ চাপানোর পর্যায়ে গিয়ে পৌঁছায়। কেউ কেউ তখন আলেমদের প্রতি প্রশ্ন উত্থাপন করেন যে দেশ গঠনে, দেশ পরিচালনায় আপনারা কি ভূমিকা পালন করছেন? প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে আমার জানা, বুঝা এবং আমার দেখার জায়গা থেকে এর কারণগুলো বাস্তবতার নিরিখে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের কাছেও বিষয়টি স্পষ্ট হওয়ার পর অন্ততপক্ষে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি বিবেচনায় আলেমদের উপর দায় চাপানোর যেই প্রবণতা আমাদের মধ্যে আছে সেটা আশা করি কেটে যাবে। দেখুন, আমার কাছে মৌলিকভাবে যে কিছু বিষয় সামনে এসেছে, কওমি দেওবন্দি ধারার আলেমরা এদেশের রাজনীতিতে উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে না পারার পেছনে, এর পেছনে মৌলিক কয়েকটা কারণ। এক নম্বর হচ্ছে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত একটা মনস্তত্ত্ব, সেটা সাধারণ জনতার মাঝেও এবং আলেমদের মাঝেও। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা। তৃতীয় নাম্বার হচ্ছে আমাদের এদেশের প্রতিষ্ঠিত বিভিন্ন নিয়ম, নীতি, পদ্ধতি ইত্যাদি যে বৈষম্য, এর কারণে মূলত আলেমরা উল্লেখযোগ্য ভূমিকা এখানে পালন করতে পারছে না। আমি বিষয়গুলোকে একটু খুলে বলার চেষ্টা করছি। প্রথম বিষয় আমি বলেছি, আমাদের এদেশে যে মনস্তত্ত্ব গড়ে উঠেছে। দেখুন, একজন সাধারণ মানুষ সে একজন আলেমকে মসজিদের মিম্বরে যতটা স্বতঃস্ফূর্ততার সাথে গ্রহণ করে, এই মানুষটাই কিন্তু ওই আলেমকে মেম্বার, চেয়ারম্যান, এমপি কিংবা মন্ত্রী হিসেবে সেভাবে গ্রহণ করতে রাজি নয়। একইভাবে এদেশের কওমি দেওবন্দি ধারার আলেমদের বিশাল একটা অংশ এমন আছেন যারা প্রচলিত যে রাজনৈতিক ধারা আছে, এই রাজনৈতিক ধারায় আদৌ কাঙ্ক্ষিত উল্লেখযোগ্য কিছু করা যাবে কি যাবে না, এই ব্যাপারটায় এসে বিশাল একটা অংশের মতামত হচ্ছে যে না, এইভাবে কিছুই করা যাবে না। মেম্বার, চেয়ারম্যান হয়ে, এমপি, মন্ত্রী হয়ে কিংবা প্রধানমন্ত্রী হয়েও ইসলামের কোনো লাভ করা যাবে না। যার জন্য তারা এই জায়গা থেকে নিজেদেরকে সবসময় সরিয়ে রাখাকে ভালো মনে করেন। সারমর্ম কি দাঁড়ালো? সাধারণ জনগণের মনস্তত্ত্ব হচ্ছে আলেমরা মসজিদ মাদ্রাসার জন্য উপযুক্ত হলেও তারা সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য উপযুক্ত নয়। যার জন্য মেম্বার, চেয়ারম্যান হিসেবে নিজের মসজিদের ইমামকে তারা সেভাবে চায় না যেভাবে একজন সাধারণ জনগণকে একই জায়গার মধ্যে তারা প্রত্যাশা করে। একইভাবে আলেমদের বিশাল একটা অংশ মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়ে কিছু হবে না, এই মনস্তত্ত্বটা তাদের মধ্যে বদ্ধমূল হলেও আমরা এই জায়গায় গিয়ে সমাজ এবং রাষ্ট্রের জন্য কিছু করতে পারবো, ভালো কিছু করতে পারবো, কোরআন সুন্নাহর নির্দেশনাগুলো বাস্তবায়ন করতে পারবো, এই ধারণাটা অনেকেই রাখেন না। এটা বিভিন্ন কারণে, যৌক্তিক অযৌক্তিক বিভিন্ন কারণে সেখানে রয়েছে। নাম্বার 2 হলো, আপনারা খেয়াল করলে দেখবেন এদেশে স্বাভাবিকভাবে সামাজিক যে অবস্থা, মসজিদ মাদ্রাসার সাথেই আমাদের আলেমরা, ওলামায়ে কেরামরা, পীর মাশায়েখরা জড়িত। এখন আমাদের দেশের যে সমস্ত নিয়ম নীতি ইত্যাদি প্রতিষ্ঠিত হয়ে আছে, এই নিয়ম নীতি ইত্যাদিগুলো ভয়ঙ্কর ভয়াবহভাবে আলেমদেরকে হাত পা বেঁধে রেখেছে। আপনারা নিশ্চয় জানেন, আমার দীর্ঘ প্রায় এক যুগের কর্মস্থল সায়েন্স ল্যাব থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে জানেন? কারণ আমি চেয়েছিলাম সমাজে,
রাষ্ট্রে কিছু ভূমিকা পালন করব। এই জন্য যে বিগত ত্রয়োদশ নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি, ঠিক হুবহু আমার অব্যাহতিপত্রে এটাই লেখা হয়েছে, আপনি ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে আপনার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিশ্চিত হয়েছে, অতএব আপনাকে আমাদের প্রতিষ্ঠানের জন্য এখন উপযুক্ত মনে করা হচ্ছে না। আপনি একবার ভাবেন তো যে এটা একটা অপরাধ। আমি এমপি ইলেকশন করতে গিয়েছি, আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাহলে আপনার এলাকার যিনি ইমাম তিনি যদি মেম্বার হতে যান, আপনি কি সেই ইমামকে রাখবেন? অথবা আপনার খতিব সাহেব যদি চেয়ারম্যান হতে যান, তাহলে আপনার প্রতিষ্ঠানকে সেই খতিব সাহেবকে রাখবে না। দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রতিষ্ঠানগুলোতে ইমাম, খতিব, মাদ্রাসার শিক্ষক এদের জন্য নিয়ম নীতি থাকলেও, রাজনীতিতে অংশগ্রহণের ব্যাপারে দায়বদ্ধতা ও সীমাবদ্ধতা থাকলেও অন্য কারোর জন্য সেই দায়বদ্ধতা সীমাবদ্ধতা নেই। এলাকার রাজনৈতিক দলের সভাপতি, তিনি আবার মসজিদ সভাপতি, সবাই বাহবা দিচ্ছেন, অসাধারণ সভাপতি সাহেব, মসজিদের সভাপতি, মাদ্রাসারও সভাপতি। কিন্তু ইসলামিক কোন দলের সভাপতি, মসজিদের ইমাম, তাকে বের করো, যে কোনো মূল্যে হোক তাকে বের করার চেষ্টা করো। এই যে আমাদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত এই কুসংস্কারগুলো এবং এগুলোর আলোকে প্রণীত বিভিন্ন নিয়ম নীতিগুলো, এগুলো যতক্ষণ পর্যন্ত না রোধ করা যাবে, ততক্ষণ পর্যন্ত আসলে এদেশের আলেম সমাজ, আলেম শ্রেণী মোটেও ভূমিকা পালন করতে পারবে না। দুর্ভাগ্যজনক ৩ নাম্বার যে কারণ, সেটা অবশ্য চলে এসেছে, তা আমি আলাদা আলোচনা করছি, সেটা হচ্ছে আমাদের দেশে যে প্রতিষ্ঠিত নিয়ম নীতি, সেটা হচ্ছে যে মাদ্রাসার সংশ্লিষ্টরা তারা রাজনীতিতে সংযুক্ত হতে পারবে না। খুব স্বাভাবিক। আপনি ভাবছেন যে এত মসজিদ, এত ইমাম, এত খতিব, তারা ভূমিকা পালন করলে দেশ পরিবর্তন হয়ে যায়, কিন্তু বন্ধু, তাদের হাতটা বাঁধা, নিয়ম করে দেওয়া হয়েছে, তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন না, রাজনীতির সাথে সম্পৃক্ত হতে পারবেন না। এখন আপনি ভাবুন তো, লাখো মসজিদের ইমাম, হাজারো মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, তারা কিভাবে ভূমিকা পালন করবে? পালন করতে গেলেই তো তাদের পরিবার পরিচালনার জন্য দুনিয়াবি যে নিজাম, এই অনুযায়ী যে চাকরিটুকু, এটা তাদেরকে খোয়াতে হবে, অপমান অপদস্থ হতে হবে, সামাজিকভাবে তাদেরকে লাঞ্ছিত অপমানিত হতে হবে। এখন চিন্তা করুন তো, কোন মানুষটা নিজের জীবনের জন্য এই রিস্ক নিবে? কোন মানুষটা নিজের আর্থিক এই ক্ষতিটাকে নিজে বরণ করে নেবে? খুব স্বাভাবিকভাবেই এই জন্য আমাদের আলেম শ্রেণীরা মূলত এখানে ভূমিকা পালন করতে পারে না। আরেকটা যেটা মৌলিক কারণ, সেটা হচ্ছে এই ধরনের সামাজিক বাস্তবতা, মানুষের মনস্তত্ত্ব, নিয়ম নীতি ইত্যাদির কারণে আমাদের আলেম সমাজ স্বাভাবিকভাবেই ইলমি খেদমতটাকে নিজেদের জন্য বেছে নিয়েছেন। আর খুব স্বাভাবিক, আপনি কথা স্বীকার করতে বাধ্য হবেন যে আলেমরা ইলমি খেদমতের দিক থেকে তারা সর্বাগ্রে, এবং বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণে ইলমি চাহিদা যারা পূরণ করেন তারা ওলামায়ে দেওবন্দ এবং ওলামায়ে কওমিয়া। আমরা মনে করি আজকে রাজনৈতিক জায়গায় যে সংকট, যে শূন্যতা, সেই সংকট ও শূন্যতা থাকবে না। মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে, মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে, ইলমি খেদমতের ক্ষেত্রে আলেমদেরকে যেমন স্বাধীনভাবে চলতে দেয়া হয়, তাদের সহায়ক হিসেবে আপনারা সামনে এগিয়ে আসেন, একইভাবে রাজনীতিতেও আপনারা যদি আলেমদেরকে উন্মুক্তভাবে কাজ করতে দেন, তাদের সহায়তা যদি আপনারাও এগিয়ে আসেন, সার্বিকভাবে যদি সবকিছুকে একটা পজিটিভ এবং অনুকূল পরিবেশ তৈরি করে যাওয়া যায়, আমি নিশ্চয়তার সাথে বলছি এদেশের ওলামায়ে কেরামগণ বিভিন্ন খাতে, তাদের ইমামতির ক্ষেত্রে, খেতাবতের ক্ষেত্রে, বয়ানের ক্ষেত্রে, লিখনির ক্ষেত্রে, বক্তব্যের ক্ষেত্রে, ওয়াজের ক্ষেত্রে, মাদ্রাসা পরিচালনার ক্ষেত্র সহ বিভিন্ন জায়গায় যেমন তারা উল্লেখযোগ্য পরিমাণ ভূমিকা পালন করেন, রাজনীতির এই মাঠেও তারা উল্লেখযোগ্য ভূমিকা অবশ্যই পালন করতে পারবেন। কিন্তু যদি এই মনস্তত্ত্ব ধারণ করে রাখেন, সামাজিক এই অবস্থান তৈরি করে রাখেন, নীতিমালাগুলোতে আলেমদের হাত বাঁধার মতো পরিবেশ তৈরি করে রাখেন, তাহলে আফসোসই করতে পারবেন, দায়ী দিয়ে যেতে পারবেন এবং আলেমদেরকে দোষী সাব্যস্ত করতে পারবেন। দিন শেষে আলেমদের মাধ্যমে এদেশের রাজনীতিতে আপনি আমি যে কাঙ্ক্ষিত ফলাফল পেতে চাই, সেটা আপনারা কখনোই পাবেন না। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা এ পর্যন্তই। আগামীর দিনে কথা বলবো আবারও কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।